तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। ভগবদ্গীতা বইটির উল্লেখ পেলাম আমরা। সেই বইয়ের একটি শ্লোক, তাতে বলা হচ্ছে, শ্রদ্ধাবান যে সে জ্ঞান লাভ করে, সেটার জন্য তাকে তৎপর হতে হবে, নিবিষ্ট চিত্ত, তৎ মানে দ্যাট, আর তার ইন্দ্রিয় আদি মানে চোখ, কান, নাক আদি তাকে সংযত রাখতে হবে। তাহলে সে জ্ঞান লাভ করবে এবং জ্ঞান লাভ করে সে পরা শান্তি লাভ করবে। বারবার অডিটোরিয়ামটা চেয়ে দেখছিলাম। আজ থেকে 50-এরও আগের বছর অতিক্রান্ত করে পেছনে চলে যাচ্ছিল মন। যারা মা বাবারা বসে রয়েছেন তাদের দেখে আমার বাড়ির লোকজন যখন সেই সময় আসতো তাদের কথা মনে হচ্ছিল। সেই ছোটবেলায় কষ্ট করে মা বাসে ঠেঙিয়ে ঠেঙিয়ে এসেছেন, আর আমরা কোনো রকমে তার সঙ্গে দেখা করে খেলার মাঠে দৌড়ে চলে যাচ্ছি। খাবার দাবার নিয়ে এসেছেন তারা। সন্তানকে দেখার যে ইচ্ছা, সে কেমন জীবন যাপন করছে এই হস্টেলে, সেইটা জানার কৌতূহল। সেই সময় বুঝতে পারেনি তাদের যে উদ্বেগ, আশঙ্কা আর পেছনের পরিশ্রম। আজকে বুঝতে পারি প্যারেন্টিং, লালন করা, সেটাও কিন্তু একটা জানার বিষয় আছে। দুদিন আগে আমাদের মালদা মিশনের পক্ষ থেকে একটি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিক চলছিল শহরের উপকণ্ঠে জোত বসন্ত নামে জায়গায়। দেখছিলাম যারা নতুন মায়েরা তাদের সন্তানদের নিয়ে আসছে, আর সেই সন্তান সে আর কিচ্ছু জানে না জগৎ সম্পর্কে। সে তার বায়নাক্কা সব তার মাকে ঘিরে। ডাক্তারবাবু দেখছে, অন্যেরা কি মনে করছে কোনো দিকে খেয়াল নেই। এই যে জায়গাটা, মা বা বাবা যখন সন্তানকে লালন করেন, বোধহয় এটাও একটা শেখার সিঁড়ি। আপনারা যারা এসেছেন এখানে তারাও কিন্তু সেই সিঁড়ি দিয়ে চড়ছেন এখনো। ছেলের শিক্ষার পাশাপাশি এই প্যারেন্টিং এর শিক্ষাও নিশ্চয়ই আপনাদের হচ্ছে। আজকে যখন এই মঞ্চ থেকে বসে আপনাদের উদ্দেশ্যে বলছি, বিজ্ঞজনরা বসে রয়েছেন, শ্রদ্ধেয় ও প্রিয় মহারাজরা, ডক্টর বাসব চৌধুরী আছেন। তখন ভাবছিলাম আমি এখন স্ক্রিনের অপর পারে চলে এসেছি, উপদেশ দেওয়ার জায়গায় এসেছি। আগে অনেক শুনেছি ওই জায়গায় বসে। এই নরেন্দ্রপুর মিশনে পড়ার ফলে বলতে একটুও বাধা নেই। আমি মিশনে যোগদানের পর প্রধানত শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি। কখনো বিদ্যা মন্দিরে, যার উল্লেখ কয়েকবার পেলাম, দেওঘরে, মালদাতে, আর ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে। যেখানেই গেছি, এই যে নরেন্দ্রপুর যে মডেলটা দিয়েছিল, যে ছাঁচটা দিয়েছিল, সেটা অবচেতনে রয়ে গিয়েছিল। তার সঙ্গে বারে বারে তুলনা এসেছে। এই যে বিরাট প্রান্তর, এই যে প্রকৃতির মাঝখানে ছেলেরা শিক্ষা লাভ করছে, এই যে আবাসিক প্রতিষ্ঠানে থেকে সে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে, হোম সিকনেস কাটিয়ে ক্রমে হস্টেলে নিজেকে মানিয়ে নিচ্ছে, সেসব কথা মনে পড়ে যায়। যখন এখন মা বাবারা আসেন জিজ্ঞেস করতে, তখন এইসব অভিজ্ঞতা থেকে তাদের উপদেশ দিতে পারি। আর একটি কথা, রামকৃষ্ণ মিশনের অনেক আবাসিক প্রতিষ্ঠানের মতোই এখানেও ছাত্রদের নবীন বরণ অন্য প্রতিষ্ঠানে যা হয়, ফ্রেশার্স ওয়েলকাম, হইচই, নাচ গান, সেটা হয় না। ছাত্ররা সংকট
সংকল্প নেয়, 5টা সংকল্প। আপনারা তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই না? মা বাবারা ছিলেন উপস্থিত, হ্যাঁ কি না ছিলেন? তো সেখানে 5টা সংকল্প নেওয়া হয়, বা ছাত্ররা নেয়, আরো ঠিক করে বলতে গেলে। তো দেখবেন পড়াশোনা তো গুরুত্বপূর্ণ বটেই। প্রসঙ্গত বলি, গতকাল বেলুড় মঠে এসেছি, সন্ধ্যেবেলা প্রণাম করছি মন্দিরগুলোয়, দেখি একজন বাবা তার ছেলেকে নিয়ে খুব ব্যস্ত হচ্ছে প্রণাম করার জন্য। তা আমি বললাম, আপনারা কোথায় এসেছেন? বললেন, আমরা নরেন্দ্রপুরের জন্য পরীক্ষা দেবে ছেলে, তাই জন্য এখন টিউটোরিয়ালে ভর্তি করেছি। থাকে সে কলকাতায় নয়, কিন্তু কলকাতার বাইরে থেকে শুধু নরেন্দ্রপুরের জন্য তৈরি করানোর জন্য এই সপ্তাহের শেষকালে আসে। অনেকখানি পরিশ্রম করে নিয়ে তারপর এখানে এসেছে। পাশাপাশি হয়তো মিশনের অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দেয়, কিন্তু পড়াশোনার পাশাপাশি এই যে বিদ্যার্থীরা যে ব্রত নেয় না, সেখানে অন্য জিনিসও আছে। বস্তুত প্রথম ব্রতটাই হচ্ছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। সেখানে বলছে যে দেখো, শরীর যদি ভালো না থাকে তাহলে তো জ্ঞান লাভ করতে পারবে না। আদ্যম মানে আদিতে, তাহলে সেটার পঠন পাঠন মনন করতে পারবে। সেখানে বলা হচ্ছে পেশায় মে লৌহ সমা ভবন্তু। স্বামীজির ভাবধারাতে বলা হচ্ছে আমার যেন শরীরের পেশিগুলো লোহার মতো হয়। স্নায়বো মে অয়াংসি ভবন্তু। আমার স্নায়ুগুলো, স্বামীজির কথার অনুরণন, মাসেলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, স্বামীজি বলেছিলেন, তারই সংস্কৃত রূপান্তর। তাই জন্য নরেন্দ্রপুরে কিন্তু খেলাধুলোর অনেক ব্যবস্থা থাকে। মনে পড়ে যেখানে জুনিয়রের যে মাঠে ক্লাস 7, তখন আমরা রথযাত্রা ফুটবল টুর্নামেন্ট, এখনো নিশ্চয়ই হয় সেই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ফাইনালে ফুটবলার অরুণ ঘোষ এসেছেন। তা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তখন 7-এর ছাত্র, স্বাগত ভাষণ বা ছাত্রদের পক্ষ থেকে ভাষণ দিতে। তা আমি তো যথারীতি মুখস্থ করে কোনো রকমে ভাষণ দিয়ে ফেলেছি। তো অরুণবাবু তার বক্তৃতা করতে উঠে বেশ আমাকে একটু সুনাম করে ফেললেন দুটো। আমার সেটা জীবনের বড় স্মৃতি। এই যে এক্সট্রা কারিকুলার্স, স্বামীজি বলছেন মানুষের ভিতরে অনন্ত সম্ভাবনা আছে, সেটা বিকাশের জন্য এই যে নানা ক্ষেত্রগুলো, স্পোর্টস, ফিজিক্যাল ট্রেনিং, পিটি। মনে পড়ে এই যে বড় স্টেডিয়াম যে রয়েছে সিনিয়র সেকশনে, আমরা তখন জুনিয়রে পড়ি। আমি ভর্তি হয়েছি নরেন্দ্রপুরে 72 সালে, 1972। আমার মনে হয় গার্জেনরাও হয়তো কেউ জন্মাননি সেই সময়। কেউ আছে কি গার্জেনরা 72 সময় জন্মেছিলেন? মনে হয় নেই, ছেলেদের তো কথাই নেই। তো 72 সালে আমাদের সেবারে স্পোর্টস মিটেতে বিস্মিত হয়ে আমরা দেখছি ওপর থেকে হেলিকপ্টার নামছে। জেনারেল জগজিৎ সিং অরোরা, জিওসি ইন সি ইস্টার্ন কমান্ড। সদ্য বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ শেষ হয়েছে, সেখানে যে পিস ট্রিটি বা সন্ধি প্রস্তাব পাকিস্তান যে হার মেনেছে, তার তিনি হিরো। ছোটবেলা থেকে এই যে বড় আদর্শ দেখলাম, মিলিটারি, আর্মি, তাদের যে শৌর্য বীর্যের কথা দেখে আমরা বড় হলাম। দ্বিতীয় যে সংকল্প তারা নেয়, ছাত্রানাম অধ্যয়নম তপঃ। ছাত্রদের অন্য তপস্যা দরকার নেই। তপ্ত করা মানে তো হিটিং, গরম করা, তার থেকে তপঃ কথাটা এসেছে। ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন। মনটা একাগ্র করে সে পড়লে, এই একাগ্র করাই হচ্ছে তাদের তপস্যা। সেখানে বলা হচ্ছে অধ্যয়ন পরাঃ যথাসাধ্যম যতিষ্যে।
দেখবেন এই মন্ত্রগুলো সবকটা শেষকালে না এই যে সত্য কথনের উল্লেখ হলো, প্রতিটা মন্ত্রের শেষকালে যথাসাধ্যম ইয়তিষ্যে বলা হচ্ছে। ছাত্র সংকল্প নিচ্ছে আমি যথাসাধ্য চেষ্টা করবো এটা পালন করার। মানে এই জন্য বলা কথাটা, তার যাতে কোনো সময় যদি তার থেকে চ্যুতি হয় সেটা যেন সংকল্প ভঙ্গ না হয়। মনে পড়ে আরেকটু উঁচু ক্লাসে গিয়ে একজন বিদেশি অতিথি এসেছেন। আমিও ইংরাজি মিডিয়ামে পড়েছি, তখন বড় মহারাজ ছিলেন, এখন যেন শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ আছেন সেরকম তখন লোকেশ্বরানন্দ মহারাজ ছিলেন আমাদের সময়ের সম্পাদক। তিনি দায়িত্ব দিলেন সিনিয়র ছাত্রদের ঘুরে দেখানোর জন্য তাকে। তো দেখছি সাহেব বেশ বাংলাও একটু একটু বলতে পারেন। জানতে পারলাম তার নাম কি, নাম হচ্ছে গুন্টার গ্রাস। আমি তো বেশি নাম শুনিনি, তা আমরা আমাদের ইংরেজিতে কোনো রকম চালিয়ে যাচ্ছি। কিছু বছর পরে দেখলাম সেই ভদ্রলোক জার্মান, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। দেখি সত্যি এত আনন্দ হয়েছিল যে একজন ভাবি নোবেল লরিয়েটকে আমরা স্কুলের ছাত্ররা ঘুরে দেখিয়েছিলাম। মানে জীবনের যে বড় বড় ডাইমেনশন খুলে যাওয়া না, এর থেকে হয়। বড় বড় কবিরা এসেছেন কবি সম্মেলনে, শিশু কবি সম্মেলন মনে আছে, গজেন্দ্রনাথ মিত্র এসেছিলেন, আরো কবিরা এসেছিলেন। ছোটবেলা থেকে লেখার ইচ্ছা জাগলো, এই ছোট যে কুড়িটা ইচ্ছার আকারে নেয় না, সেটা পরে গিয়ে পল্লবিত হয়, বড় হয়। তার যে বীজ বপনটা এইরকম পরিবেশে হয়। আর একটা কথা কি, এখানে দাদা সম্বোধন চালু আছে। সিনিয়র ক্লাসের ছেলেরা আমরা দাদা বলি, শুধু সিনিয়রদের নয়, টিচারদের, এমনকি মহারাজদেরও দাদা বলা হয়। এই যে নরেন্দ্রপুর একটা ইউনিক কালচার, এটা কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি করে। আমরা একই পরিবারের সন্তান, এই ভাব আসে। আর একটা কি, এই দাদার সঙ্গে সম্পর্ক থাকার জন্য কালেকটিভ স্টাডি ভালো করে হয়, পরস্পরের কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি। পিয়ার লার্নিং এর কথা এডুকেশন সাইকোলজিতে বলে। পিয়ার মানে হচ্ছে সমগোত্রীয়। একজন শিক্ষকের কাছ থেকে যা জানতে পারি, হয়তো তার চেয়ে বেশি আমার ক্লাসের সাথীর কাছ থেকে জানতে পারি। তার অধ্যবসায় দেখে, তার নিষ্ঠা দেখে, আমার নিজের ক্ষেত্রে তাই হয়েছে। হস্টেল এই পরিবেশটা আমাদের দেয়। তৃতীয় সংকল্প বলছে সত্যমেব জয়তে নামৃতম। যে কথাগুলো বলা হলো না, ছোটবেলা থেকে বারে বারে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সত্যেরই জয় হবে, অনৃত মানে ফলসহুড তার জয় হবে না। এই কথাটাকে একবারে বিশ্বাস হয় না। যখন মাঝে মাঝে আমরা দেখি শর্ট টার্ম গেইনস, স্বল্পমেয়াদী লাভগুলো হয়ে যাচ্ছে একটু আপোষ করে, তখন নিজেরা দ্বিধান্বিত হয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণের মতো জীবন আমাদের শেখায় যে দেখো সত্যের পথে চলো, হয়তো তোমার স্বল্পমেয়াদী লাভ হবে না, দীর্ঘমেয়াদী সময় দেখবে তোমাকেই লোকে মানবে। গার্জেনরা, ছাত্ররা মাঝে মাঝে ভাবে আর দীর্ঘমেয়াদী মানে কতদিন, ধৈর্য ধরতে হবে। বারে বারে এই কথাই এখানে শেখানো হচ্ছে। এবং সেই জন্য এই ভ্যালুজ গুলো দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশনের অন্য প্রতিষ্ঠানের মতোই এখানে কিন্তু ইন্ডিয়ান কালচার আলাদা বিষয় আছে। কি বলো, এটা কিন্তু অন্য বিষয়ের পাশাপাশি সব ছাত্রকে পড়তে হয়। এখানে আমার প্রত্যক্ষ ছাত্র আছে আজকে গার্জেন হিসেবে, সেই বিদ্যা মন্দিরেও পড়ানো হয়, বেলুড় বিদ্যা মন্দিরে, যেরকম অন্য সব মিশন প্রতিষ্ঠানে করানো হয়। মানে এটাকে আর কোনো কারিকুলাম বহির্ভূত জিনিস নয়। আমরা মজা করে বলি যে দেখো এখন তো আর সিলেবাসের মধ্যে কোথাও অন্য স্কুল কলেজে কেউ ভগবত গীতা, উপনিষদ বা ধর্মের মানুষদের কথা জানে না। সুতরাং ছেলেমেয়েরা এগুলোর কথা শুনে তার ঠাকুমাদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে। তো এটা সবসময় একটা এক্সট্রা কারিকুলাম, এটা আবশ্যিক নয় জানা, এই ভাবটা তাদের মধ্যে আসে। মিশনে কিন্তু এটা পাঠ্যের মধ্যে রাখা হয়।
পরীক্ষা হয় তার উপরে। নিজেদের অজান্তে এই ভ্যালুসগুলো কোথায় শিকড় গেড়ে বসে থাকে আর একটু বেশি বয়সে গিয়ে বোঝা যায়। বেশি বয়সে যখন কিছুতেই আমরা মিথ্যার সঙ্গে আপোষ করতে পারি না, তখন বুঝতে পারি। এই একটু আগে ডক্টর বাসব চৌধুরী বলছিলেন, আমাদের সঙ্গে গল্প করছিলেন, এই যে ছোটবেলা থেকে তিনিও বেলুড় বিদ্যা মন্দিরে পড়েছেন, আবাসিক প্রতিষ্ঠানে। ছোটবেলা থেকে এই ভ্যালুসগুলো আমরা শুনি বারবার কানে। উপনিষদ বলছে শ্রবণ মনন নিধিধ্যাসন। শ্রবণ মানে টু লিসেন, একবার শুনলে কিন্তু না ভেতরে বিশ্বাস জন্মাবে না। কি হবে তখন? মনের মধ্যে তোলা পাড়া হবে। মনন ইংরেজিতে বলে প্রস অ্যান্ড কনস, পক্ষে আর বিপক্ষে। মনের মধ্যে আমরা দোদুল্যমান থাকবো, নাড়াচাড়া করবো। করার পরে যখন একটা স্থির সিদ্ধান্তে যাব, তখন সেখানে পুরো মন দেব। একে বলে নিধিধ্যাসন, ধ্যা ধাতু থেকে আসে। বারে বারে শুনতে শুনতে, আর সবচেয়ে বড় কথা, সামনে যদি এর উদাহরণ দেখা যায় তাহলে সেগুলো জীবনে প্রতিপালন করা সম্ভব হয়। বলতে বাধা নেই, মিশনে এই নরেন্দ্রপুরে কিছু শিক্ষক পেয়েছিলাম মহারাজদের পাশাপাশি, যারা কিন্তু এই পড়াশোনায় উদ্বুদ্ধ করেছেন। ইংরাজির ক্ষেত্রে আমি একটু শিশির নিয়োগীর কথা বলবো। শিশিরদা সম্ভবত সাউথ পয়েন্ট থেকে এখানে এসেছিলেন। তার যে নিষ্ঠা, আমি এখনো স্কুলে বলি এই কথাটা। এখন ইংরেজি কিছু বিষয় পড়াই, সেখানে ইকোনমিক্স পড়িয়েছি আগে বেলুড় কলেজে। শিশিরদার যে আন্তরিকতার সঙ্গে খাতা দেখা, লাল চিহ্ন দিয়ে দিয়ে কেটে খাতা দেখতে, পাশে নোট দিয়ে রাখবেন, ছেলেকে ডেকে সেগুলো পড়াবেন। মোটেই রসিক টিচার ছিলেন বলবো না। অনেক সময় আমরা ভাবি না, ছাত্র ছাত্রীদের কাছাকাছি আসার জন্য তাদের সাথে হাসি ঠাট্টা করতে হবে, করতেন না। কিন্তু তার এই আন্তরিকতা, এই যে ছাত্র কল্যাণের ইচ্ছা, এখনো ভিতরে মনে হয় যেন বাঁচতে থাকে। এই যে শিক্ষকের কাছ থেকে আমরা শিখি কি করে বিষয় ভালোবাসতে হয়। সেরকম সংস্কৃতের হরিপদদার কথা, ইংরাজির জগদীশদার কথা, ইতিহাসের অজিত চ্যাটার্জির কথা, বায়োলজির অজিত সেনগুপ্তের কথা। হয়তো আপনাদের ছেলেরা এদের দেখবে না, এরা বেশিরভাগই ট্যাগ করে গেছে। কিন্তু আমরা যেহেতু শিক্ষা ক্ষেত্রে থেকেছি, যেমন বললেন আমরা সবাই আছি, এই যে জীবনের উদাহরণগুলো না আমাদের উদ্বুদ্ধ করেছে, প্ররোচিত করেছে এই রকম শিক্ষা অপরের কাছে বন্টন করার জন্য, বা এই রকম ভাবে বন্টন করা। আমি সত্যমেব জয়তের সঙ্গে আরেকটা কথা যোগ করবো, এটা তৃতীয় সংকল্প ছিল। সেটা হচ্ছে আমরা কিন্তু ভজন গান দুবেলাই কিন্তু প্রেয়ার হলে শেখানো হয়। আমি আজকেও একটি প্রতিষ্ঠানে আছি মালদাতে, যেখানে সকাল সন্ধ্যে ভজন গান হয়। এর যে কি ইউটিলিটি বড় না হলে বোঝা যাবে না। যে কথাগুলো তত্ত্বের মধ্যে দিয়ে থিওরিটিক্যালি বোঝালে ছেলেরা মানতে চাইবে না, গানের মধ্যে দিয়ে সেটা ভেতরে আরেকটা ডঙ্কা বাজিয়ে দেয়, আবেগকে নাড়িয়ে দেয়। মালদাতে কদিন আগে যখন 15ই আগস্টের গানের রিহার্সাল হচ্ছিল, ভাবছিলাম সত্যি নরেন্দ্রপুরের হস্টেলেই তো আমরা সব স্বাদেশিকতার গানগুলো শিখেছিলাম। ফেয়ার হলে এই 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এইসব স্বদেশমূলক গানগুলো হতো। সবচেয়ে সবসময় ধর্মের গান হলো তা নয়, কিন্তু বহু সময় এই যে ভ্যালুসগুলো, দেশকে ভালোবাসো, দেশের জন্য বাসো, চিন্তা করো, সাধারণ মানুষকে ভালোবাসো, এই কথাগুলো কিন্তু শেখানো হচ্ছে। চতুর্থ সংকল্পটা বস্তুত এইটা নিয়ে। সেখানে বলা হচ্ছে দেশভক্ত নর নারায়ণ সেবানিষ্ঠ আমি হব। ছাত্র সংকল্প দিচ্ছে আমি দেশভক্ত হব। আমি শুধু স্বার্থপর হব, নিজের ক্যারিয়ারটা ভালো করলাম শুধু তা নয়, বহু পিছিয়ে পড়া মানুষ যারা, তাদের জন্য ভাববো। মনে পড়ে তখন ক্লাস 9-এ পড়ি, আমাদের সময় তখন আমরা রামকৃষ্ণানন্দ ধামে আছি, হস্টেলে আছি।
তো আমাদের দায়িত্ব দেওয়া হলো যে জিমন্যাসিয়ামে কাছাকাছি অঞ্চলের গরিবরা আসবে, তাদের খাওয়ানো হবে, আমাদের পরিবেশনের দায়িত্ব। এর আগে কখনো এরকম বড় স্কেলে পরিবেশন করিনি। আমাদের একটু শান্ত করার জন্য বললো তোমরা আগে খেয়ে নাও, বরঞ্চ খেয়ে নিয়ে তারপর সবাইকে পরিবেশন করবে। এখনো মনে পড়ে সেই যে এতগুলো সাধারণ মানুষ, গরিব মানুষদের পরিবেশন করছে, যখন হঠাৎ ভেতরে একটা কি অদ্ভুত একটা ফিলিং হলো, অনুভব হলো, যেন এদের মধ্যে দিয়ে আমাদের একটা অস্তিত্ব আছে। বড্ড বাচ্চা তো তখন, এই অনুভবগুলো পোক্ত হয়। পরে বুঝতে পেরেছি যে এই যে স্বামীজি বলছেন শিবজ্ঞানে জীব সেবার কথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, এগুলো হচ্ছে তারই অল্প অল্প অনুভব। এগুলো কিন্তু ক্রিয়াত্মক, প্র্যাকটিক্যাল। তাই জন্য এখানে কিন্তু এনসিসি করানো হয় যাতে দেশভক্তি বাড়ে। সঙ্গে সঙ্গে 15ই আগস্ট, 26শে জানুয়ারি খুব চমৎকার অনুষ্ঠান হয়। আমাদের সময় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সত্যি সত্যি সৌভাগ্যবান মনে হয়েছে। ওয়ার্ল্ড ম্যাগাজিন বেরোয়, স্কুল ম্যাগাজিন বেরোয়, যাতে ছাত্ররা এই বিষয়ে লেখা লিখতে পারে। পঞ্চমটাতে যাচ্ছে, 5টা সংকল্পের কথা বলেছিলাম। পঞ্চমটাতে আছে সুপরিচালিতা সংহতি শক্তি এব সমাজ কল্যাণ নিদানম। অর্থ বলে দাঁড়াবে, দেখো যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে একত্রে কাজ করা, এটাই সমাজ কল্যাণের আসল কারণ। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, কেউ বলতে পারবেন তারিখটা আপনাদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে? তারিখটা কোন তারিখে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, একজন দাঁড়িয়ে ওঠে। কোন সাল? ঠিক। আপনারা কিন্তু যখন সমাজে যাবেন না, আপনাদের দেখে কিন্তু রামকৃষ্ণ মিশনকে তারা জাজ করবে, কারণ আপনারা তো মিশনের গার্জেন। তাই মিশনের এই মূল তথ্যগুলো যেগুলো ছেলেদের কাছে বইয়ে থাকবে, দেখবেন, আপনারা একটু পড়বেন। স্বামীজি বললেন যে দেখা একত্রে মিলে কাজ করলে আমরা আপাত যেটা দুর্বোধ্য কঠিন যে আদর্শ, সেগুলো রূপায়ণ করা সম্ভব। রামকৃষ্ণ মিশনের যে এত কেন্দ্র হয়েছে আজকে, সেটা কিন্তু স্বামীজির সময় ছিল না। কিন্তু তিনি যেন স্বপ্ন দেখছেন এই শ্রীরামকৃষ্ণ নামে এই প্রতিষ্ঠান, তার নিজের নাম নেই, কিন্তু বড় বড় যারা দানবীর হয় তারা নিজেদের নামে প্রতিষ্ঠান রেখেছেন। যেমন ধরুন রকফেলার ইনস্টিটিউট, কার্নেগি ইনস্টিটিউট, স্বামীজি সেখানে নিজে কিন্তু সরে গেলেন। প্রতিষ্ঠার কিছুদিন পরে স্বামী ব্রহ্মানন্দকে বললেন, রাজা তুমি এর প্রেসিডেন্ট হবে, আমার আর বেশি দিন নেই। এই নিঃস্বার্থতা আসলে কর্মযোগের মূল বুনিয়াদ। শিবজ্ঞানে জীব সেবা, এই এক্সারসাইজ কিন্তু আমরাও করছি মহারাজরা। আমরাও কিন্তু সেবার মাধ্যমে নিজেদের সংস্কার করছি বাটাবাটি। স্বামীজি বলছেন আত্মনো মোক্ষার্থম জগৎ পিতায় চ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের উন্নতি করা, আত্মনা মোক্ষার্থম। কিন্তু তার একটা বাই প্রোডাক্ট, তার ফলে জগতের কল্যাণ হবে। স্কুল, কলেজ, হাসপাতাল, বন্যাত্রাণ, অজস্র কাজের ক্ষেত্রে এখন রামকৃষ্ণ মিশন আছে। কিন্তু এটা করতে গেলে সবাই মিলে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, একত্রে, নিজেদের অহমিকা ত্যাগ করে। আমাদের দেশে যখন গণতন্ত্রের প্রচলন হলো, তাই তো আমরা চেয়েছিলাম, তাই না? একটা রিপাবলিক দেশ, সবাই মিলে সবার কল্যাণের কথা ভাববো, শুধু কয়েকজনের না। এই যে অহমিকা ত্যাগ হলে তখন একটা সংস্থা, একটা দেশ, একটা সমাজ, তার কল্যাণ হয়। দেখবেন হস্টেলে, তাই জন্য হস্টেলের ডিউটি লিস্ট পড়ে। মনে পড়ে আমাদের প্রতি মাসে যখন ডিউটি লিস্ট বেরোতো, তখন ছেলেদের মধ্যে কি উৎসাহ, কে এবারে ভিসি হল। এখন আছে না ভিসি? কি ভিসি হলে মাসিক জন্য
কে সেই মাসের জন্য হস্টেলের ক্যাপ্টেন হয়ে গেল। মানে এই যে সামূহিক কাজ, সবাই মিলে যে কাজ করা, এটা তার একটা এক্সারসাইজ। অন্যের সঙ্গে মানিয়ে চলা। যে বিসি হলো সে কিন্তু শুধু লাঠি করাতে পারবে না, তাকে নিজে কাজ করতে হবে। সে নিজে যদি কাজ করে তাহলে তার কথাটা জোর থাকবে, এটা কেউ শুনবেই না অন্যের তার কথা। এই যে এক্সারসাইজ, স্বামীজি বলছেন সিরদার তো সরদার। এই যে লিডারশিপ কাকে বলে তার একটা ছোট প্র্যাকটিস কিন্তু হস্টেলে হয়ে যায়। আমার মনে পড়ে যে এই ডিউটি লিস্ট কিন্তু ডাইনিং হলে থাকতো, প্রেয়ার হলে থাকতো, নানা জায়গায়। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে তখন আমরা পোস্ট 10 মনে পড়ে যোগানন্দ ভবনে ছিলাম। তো পোস্ট 10 পর তো একটু পড়াশোনার চাপ কম থাকে, নিয়মিত স্কুল তখন হয় না। তখন আমরা আমতলা থেকে ক্রিকেট খেলি মাঝে মাঝে। তো মনে পড়ে সেই সময় একবার একটা টিমে আমি ক্যাপ্টেন হয়ে গেলাম। ছোট্ট অহমিকা, ক্যাপ্টেনশিপ। এই যে মানুষের মধ্যে নিজে কাজ করার ইচ্ছা, এগিয়ে গিয়ে কাজ করার শক্তি, এগুলো পল্লবিত হয়। সামূহিক কাজ করার শক্তি বর্ধিত হয়। 5, 6, 7 মানে এই সময় ছেলেদের শরীরের পরিবর্তন হবে, মনের পরিবর্তন হবে। হস্টেলের এই আরেকটা দিক গার্জেনদের খেয়াল রাখতে হয়। অনেক সময় ছেলেরা তাদের মনে যে চাঞ্চল্য, যে পরিবর্তনগুলো সবসময় খোলসা করে বলতে পারবে না। আপনাদেরও কিন্তু বন্ধুর কাজ করতে হবে, মাঝখানে দেয়ালটাকে তুলে দিতে হবে। মাঝে মাঝে এরকম মা বাবারা বলেন, মহারাজ আপনারাই তো দেখছেন ছেলেকে, মানে ভাবটা হচ্ছে যে কোনো রকমে দিয়ে দিলাম হস্টেলে, ব্যাস আমার দায়িত্ব ফুরিয়ে গেল। শুধু যখন গরমের ছুটি, পুজোর ছুটিতে যাবে, খুব ভালো করে খাও, তাহলেই হবে, এটা নয় কিন্তু। বরঞ্চ দেখেছি যে মা বাবারা বারে বারে এসে খবর নিচ্ছেন না ছেলের, সেই ছেলেই সতর্ক থাকে বেশি। প্রথমে ছেলে বিরক্ত হবে, বলবে আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না, সব সময় খবর নিচ্ছে। কিন্তু এটাই বাস্তব যে মা বাবা বারে বারে আসছেন, হস্টেল ওয়ার্ডেনের সঙ্গে কথা বলছেন, হেডমাস্টারের সঙ্গে কথা বলছেন, তারই ঘড়ির সুতোটা এখনো হাতে আছে। 8, 9, 10 এই পর্বে অনেক গার্জেনকে দেখেছি ধীরে ধীরে হস্টেলে সুতোটা তার হাত থেকে চলে গেছে। একদম আকাশের মধ্যে ঘড়ি লটপট করে ঘুরছে। কেন হবে? এই সময়টা অ্যাডোলেসেন্স, বয়স সন্ধির সময়। শরীর মন আস্তে আস্তে তার পরিবর্তন হয়। দেখবেন অনেক সময় পড়াশোনাতে একটা ডিপ হয়, একটু খারাপ হয়ে যায়। কেন হচ্ছে? আপনাদের পাশ থেকে কাউন্সিলিং করতে হবে। ভয় পেলে চলবে না, এটা একটা অভিজ্ঞতা। ছেলে মেয়েকে তখন বন্ধুর মতো দেখতে হবে, তাকে শুধু শাসন করলে হবে না। এই কাজগুলো কিন্তু গার্জেনদের করতে অনুরোধ করে। হস্টেলে থাকা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। আমরা কয়েকদিন আগে সেখানে আমাদের 50 বছর অতিক্রম করেছি, নরেন্দ্রপুরে ভর্তি হওয়ার, সেটা উদযাপন করেছি। আমাদের সেক্রেটারি মহারাজ, হেডমাস্টার মহারাজ খুব সহযোগিতা করেছিলেন, যেরকম অন্য কর্মীরাও করেছিলেন। আত্মীয় স্বজনদের চাইতেও জানবেন হস্টেলের যারা বন্ধুরা তারা কাছে হয়ে যায়, কারণ তাদের সঙ্গে তো সব সময় কাটাচ্ছে 6 বছর 7 বছর ধরে। ক্রমে ক্রমে ঝগড়া ঝাঁটি ভালোবাসা সব মিলিয়ে সমান হয়ে যাবে, তারা একাট্টা হয়ে যাবে। তো এই যে জিনিসটা, এটা খেয়াল রাখতে হবে। এখন যত যৌথ পরিবার ভেঙে গেছে, আত্মীয় স্বজনদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, হস্টেলে থাকা মানে কিন্তু একটা বিরাট যৌথ পরিবারে থাকা। এর যে উপকারিতার দিকটা, সেটা কাজে লাগান। আমি বলবো এই নরেন্দ্রপুরে যে গার্জেন্স রিট্রিট হচ্ছে, এটা খুব ইউনিক। আমি অন্য প্রতিষ্ঠানে দেখিনি। আমি রামকৃষ্ণ মিশনের অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করলাম। তাই জন্য যারা আজকে সেখানে এসেছেন, যারা উদ্যোক্তা, সবার উপরে স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। মা বাবারা যারা এসেছেন, ছেলের যাতে সামগ্রিক কল্যাণ হয়
এই আপনারা প্রার্থনা করুন, এই আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার।